তোমরা সবাই ড্রয়িং রুমে বসে আছো, কিছু কি হয়েছে? আইয়ুব খান মেয়ের দিকে তাকালো। সানিম সানিমের চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। বললেন, আগে ফ্রেশ হয়ে এসো দুজনে। সানিম দাঁড়িয়ে থেকে বলল। এখনই বলেন যা বলার। আইয়ুব খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নাজলির বিয়ে নিয়ে কথা বলার ছিল, কাকে কাকে দাওয়াত দেওয়া হবে তার একটা লিস্ট করা প্রয়োজন ছিল, বিয়ের কার্ডটা বাছাই করা। সানিম তার বাবাকে কিছু বলতে না দিয়ে বলল, কাকে কাকে দাওয়াত দিবেন সেই লিস্টটা আপনারা বড়রা আছেন, রাতে করে ফেলেন। যদি বাদ পড়ে সেটা আমি দেখব। আর কাল আমি কার্ড বাছাই করে অর্ডার দিয়ে আসবো। গয়নার জন্য মা চাচিতে নিয়ে যাব শুক্রবারে। ডেকোরেশনে খাবারের দিকটা আপনারা সামলাবেন, আর বাদ বাকিটা আমি সামলে নেব। ইয়াহিয়া খান বলল, সানিম ঠিক বলেছে ভাইজান, আমরা আমাদের কাজ করি, বাকিটাও সামলে নেবেনি। সানিম সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিয়েও পেছন ঘুরে বলল, আর তোরা কোন ফাংশনের কোন ড্রেস পরবি সবকিছু আগে থেকে ঠিক করে নিস, পরে ঝামেলা করে সব কটাকে কানের গোড়ায় দেব। কথাটা বলে আর দাঁড়ালো না সানিম, চলে গেল নিচের রুমে। সানিমের কথায় ছোটদের মুখে হাসি ফুটে উঠল। রাতের খাবার তরুণা বেগম জোর করে খাইয়ে দিয়ে গেছে জানকে। জান নিজের রুমে বসে গেমস খেলছে। ফ্রি ফায়ার সময় পেলে জান গেম খেলে। একবার গেমে ঢুকলে দুনিয়ার খবর রাখে না। সানিম উকি মেরে দেখে গেছে জান গেম খেলছে, তাই আর কিছু বলেনি। মুক্তা বেগম সানিম আর লাইলার খাবার রুমে দিয়ে গেছে। লাইলা নিজেও খেয়েছে, সানিমকেও খাইয়ে দিয়েছে। রাত বাজে 12টা। সানিমের চোখে ঘুম নেই। লাইলা ফোন চালাচ্ছে। সানিম উঠে তার মিনি ছাদের দোলনায় গিয়ে বসল। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করে গেয়ে উঠল, দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে না আমায়? দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। চোখ বন্ধ করে সানিম গান গাইছে। গানের আওয়াজ শুনে জান রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আইয়ুব খান ইয়াহিয়া খান কথা বলছিল। অনেক দিন পরে সময় পেয়েছে, তাই দুই ভাইয়ে গল্প জুড়ে দিয়েছে। আফাজ খান ওয়াজেদ খান দাওয়াতের লিস্ট করে 3 তলায় চলে গেছে। গানের আওয়াজে আইয়ুব খান ইয়াহিয়া খান গল্প করা থামিয়ে দেয়। কে গান গাইছে তা দেখার জন্য দুজনই রুম থেকে বেরিয়ে আসে। সানিম গলার আওয়াজ শুনে ইয়াহিয়া খান দরজায় ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায়। বারান্দার দরজার সাথে হেলান দিয়ে লাইলাও গান শুনছিল চুপ করে। দরজা ধাক্কা দেওয়ার শব্দে পেছনে তাকিয়ে আইয়ুব খান ও ইয়াহিয়া খান রুমে ঢুকছে। লায়লা বারান্দার দরজা থেকে সরে দাঁড়ায়। আইয়ুব খান এগিয়ে যায় সানিমের মিনি ছাদের দিকে। সানিম চোখ বন্ধ করে গান গাইছে। সানিমের চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়ের চোখে পানি দেখে আইয়ুব খানের বুকটা মোচড় দিয়ে ওঠে। ইয়াহিয়া খান তার ভাইয়ের কাঁধে হাত রাখে। আইয়ুব খান কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকালো। ইয়াহিয়া খান তার ভাইকে চোখ দিয়ে আশ্বাস দেয়। আইয়ুব খান নিঃশব্দে এগিয়ে গিয়ে সানিমের সামনে দাঁড়ায়। সানিম গান শেষ করে চোখ বন্ধ করেই রেখেছে। হঠাৎ সানিমের নাকে পরিচিত গন্ধ ভেসে এলো। চোখ মেলে তার আব্বুকে দেখে একটু অবাক হলো। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। অস্থির হয়ে বলল, কিছু কি হয়েছে এত রাতে এইখানে? আইয়ুব খান কিছু বলতে পারলেন না। সানিম তার আব্বুর চোখে পানি দেখে আরও বেশি অস্থির হয়ে পড়ল। কিছু বলতে যাবে তার আগেই আইয়ুব খান 2 হাত সামনের দিকে মেলে দিল। কান্নার কারণে আইয়ুব খান কিছু বলতেও পারছে না। আব্বুর ডাকে সানিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সানিম তার আব্বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আইয়ুব খান মেয়েকে 2 হাতে আগলে নিয়ে সেও কেঁদে ফেলল। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেই পানি। আইয়ুব খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আইয়ুব খানের মনে পড়ে গেল সানিমকে থাপ্পড় মারার দৃশ্য।
সানিমের সাথে তার আব্বুর কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়। সেদিন না চাইতেও আইয়ুব খান মেয়েকে একটা থাপ্পড় মারে। সেই থেকে দূরত্ব বাড়ে তাদের মাঝে। জানকে মারার কারণেও মারে। সেই ইস্যু ধরে সানিমকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। আইয়ুব খান ভেজা গলায় বলে, আমাকে মাফ করে দে মা, বিশ্বাস কর আমি চাইনি তোর গায়ে হাত তুলতে। সানিম বাবার বুক থেকে মাথা তুলে নাক টেনে বলল, তুমি কেন মাফ চাইছো আব্বু? জানো আব্বু, আমার খুব অভিমান হয়েছিল। আমাকে কেউ কখনো মারেনি। তুমি আমাকে প্রথম মেরেছিলে। পরে ভেবেছিলাম তুমি আমার অভিমান ভাঙিয়ে দেবে, কিন্তু তুমি তো সেটা করোনি। আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিলে তুমি। তার জন্য তোমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। নিজে কিছু করার জেদ চেপেছিল মাথায়। যখন যে কাজ পেতাম সেটাই করতাম। জানো আব্বু, আমি ক্লিনারের কাজও করেছি। প্রথম দিন আমাকে প্রচুর কাজ দিয়েছিল, কষ্ট হলেও হার মানিনি আমি। সেদিন আমার হাতের ঠোসা পড়ে গিয়েছিল। কাজ করার অভ্যেস নেই তো, তাই সারাদিন কাজ করে বাসায় ফিরে নিজের হাতে রান্না করে খেতে হতো। কতবার হাত পড়েছে তার ঠিক নেই। কতদিন না খেয়ে শুয়ে থাকতাম। তখন তোমার কথা মনে পড়তো। মন চাইতো তোমার কোলে মাথা দিয়ে ঘুমাই আমি। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হতো। তখন তোমার এই ভরসার হাতটা মিস করতাম। জ্বরের ঘোরে খুব খুঁজেছি তোমায়, কিন্তু পাইনি। মন চাইতো ছুটে তোমার কাছে চলে আসি, কিন্তু তুমি তো আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। হাজাল আর লায়লা যখন আমার কাছে যায়, ততদিনে নিজেকে অনেকটা সামলে নিয়েছিলাম আমি। কথাগুলো বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সানিম। এতদিনের জমে থাকা কষ্টগুলো ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সানিম নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আইয়ুব খান এবার শব্দ করে কেঁদে ফেলেন। যে মেয়েকে কেউ এক গ্লাস পানি ভরে খেতে দিত না, সেই মেয়ে কত কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছে। এতদিনের রাগ অভিমানগুলো অশ্রু হয়ে পড়ছে। উপস্থিত সকলের চোখেই পানি। সানিমের এমন কান্না দেখে জানের চোখ থেকে পানি পড়ছে। মনে হচ্ছে কেউ জানের বুকে ছুরি চালিয়ে দিয়েছে। জান যে কখন এসে তার বাবার পাশে দাঁড়িয়েছে সেটা কেউ টের পায়নি। ইয়াহিয়া খানের চোখেও পানি। তরুণা বেগম আঁচল দিয়ে মুখ চেপে কান্না করছে। আসলি নাজলির চোখ থেকে পানি পড়ছে। লায়লা তো একটু পরপর নাক টানছে। লায়লার ফোনের অপর পাশে হাজাল ছিল। তার চোখ লাল হয়ে গেছে। তারাও জানে না সানিম 1 মাসে কত কষ্ট করেছে। সানিম কখনো বলেনি আর না বুঝতে দিয়েছে। জান্নাত বেগমও দরজার কাছে দাঁড়িয়ে চোখের পানি মুছছেন। ঈশা বারান্দায় দাঁড়িয়ে মেহমেতের সাথে কথা বলছিল। হঠাৎ কান্নার শব্দ পেয়ে সবাইকে নিয়ে 3 তলা থেকে নিচে নেমে আসে। বাড়ির প্রতিটি মানুষের চোখে পানি। বাড়ির প্রথম সন্তান হয় সানিম সবার চোখের মনি ছিল। বোনেরা একে অপরের দিকে চাইল। তারপর হুট করে সবাই গিয়ে সানিম আর আইয়ুব খানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারা তাদের বড় বোন আর বড় আব্বুর কান্না সহ্য করতে পারেনি। বাচ্চাদের মতো তারাও কেঁদে দিয়েছে। সানিম অবাক হয়ে তাকিয়ে আছে। এতদিন পরে বাবাকে কাছে পেয়ে কোনো দিকে হুঁশছিল না। আইয়ুব খান সবাইকে আগলে নেয়। সানিম চোখের পানি মুছে ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি? তোরা সবাই এভাবে মরা কান্না করছিস কেন? আচ্ছা যা, কান্দিস না, তোদের বুইরা জামাই দেখে বিয়ে দিয়ে দিব না। সানিমের কথা শুনে ছোটরা কান্না বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। বাকিরা মুচকি হাসছে। জান ঠোঁট উল্টিয়ে বলল, আমি তো কেউ না, তাই কেউ আদরও করে না। জানের কথা শুনে আইয়ুব খান মুচকি হেসে মেয়েদের বলল, আম্মাজানেরা সরেন তো, আমার আব্বাজান রাগ করেছে। আইয়ুব খানের কথা শুনে জানের জন্য একটু জায়গা করে দিল, বাট কেউ কাউকে ছাড়ল না। জান গিয়ে তার বড় আব্বুর আদর খেতে লাগলো। জান সানিমকে ভ্যাঙ্গানি দিল। তা দেখে সানিম মুচকি হাসল। ইয়াহিয়া খান বলল, এই তোরা ছাড় তো আমার ভাইজানকে, তোদের জড়িয়ে ধরার ঠেলায় চ্যাপ্টা হয়ে যাবে তো। দিশা হাসি মুখেই বলল। কেন গো মেজো আব্বু, তোমার জলে নাকি? ঈশা বলল, মনে হয় কিছু একটা পড়ছে, কেমন গন্ধ বের হচ্ছে না? আসলি তাদের সাথে তাল মিলিয়ে বলল। পুরা পুরা গন্ধ আসছে। নাজলি একটু আগুনে ঘি ঢেলে বলল, আমাদের ভালোবাসা দেখে মনে হয় কেউ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ইয়াহিয়া খান আর কি বলবে।
সে তো অবাক হয়ে তাকিয়ে আছে। একটু কথাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াহিয়া খান কিছু বলার আগেই আছিয়া বলল, এটা ইয়াহিয়া খান কিছু বুঝে ওঠার আগেই সবাই এসে জড়িয়ে ধরে আচমকা এমন হওয়ায় ইয়াহিয়া খান টাল সামলাতে না পেরে ধপাস করে নিচে পড়ে যায়। যা দেখে সবাই ফিক করে হেসে দেয়। এদের কাণ্ড দেখে ইয়াহিয়া খানও শব্দ করে হেসে দেয়। লাইলা এগিয়ে গিয়ে একে একে সবাইকে টেনে তোলে। ইয়াহিয়া খান নিচ থেকে উঠে দাঁড়িয়ে শরীর ঝাড়তে ঝাড়তে বলে, এই তোরা এত দুষ্টু কবে থেকে হলি রে? আমাকে দেখে ভয় লাগে না? আগে তো কেউ কাছে ভিড়তি না, এখন কি হলো? জান সানিমের দিকে একবার তাকালো, তারপর তার আপুকে বলল, সবই তোমাদের বড় মেয়ের আদরের ফল, আরও আদর করে মাথায় তুলতে বলো। সবাই জানের কথা শুনে কেমন করে যেন তাকায়। জান সবার নজর উপেক্ষা করে সানিমের দিকে চোখ পড়তে দেখে খেয়ে ফেলা লোক নিয়ে তাকিয়ে আছে। জান শুকনো ঢোক গিলে বলল, আমি গেলাম, আমার ঘুম ধরেছে। কথাটা বলে আর দাঁড়ালো না। জানকে ছুটতে দেখে সবাই হাসলো। আয়ুব খান সবাইকে বলল, অনেক রাত হয়ে গেছে, সবাইকে ঘুমাতে যাও। একে একে সবাই যার যার রুমে চলে গেল। রয়ে গেল আয়ুব খান আর ইয়াহিয়া খান। তরুণা বেগম বাবা মেয়ের মাঝে থাকতে চায় না, তাই সেও মুচকে এসে চলে গেল। মনে হচ্ছে বুক থেকে ভারী পাথর নেমে গেল। ইয়াহিয়া খান এগিয়ে এসে সানিমের মাথায় হাত রেখে বলল, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। মানুষ এক জীবনে সব কিছু পায় না, ভালো খারাপ সব মিলিয়ে জীবন। কষ্ট না করলে আজ এই পর্যন্ত আসতে পারতি না, আর না তো এত কিছু শিখতে পারতি। শিক্ষার কোনো শেষ নেই, যত দিন যাবে তত মানুষকে জানবে। সময়ের ব্যবধানে অনেক আপন মানুষকে পর হতে দেখেছি। দোয়া করি আল্লাহ যেন তোকে অনেক ভালো রাখে, সঠিক পথ দেখায়। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। ইয়াহিয়া খানকে আসতে দেখে জান্নাত বেগম তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেল। আয়ুব খান মেয়ের মাথায় চুমু দিয়ে বলল, আব্বু খুব সরি আম্মু, আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? সানিম তার আব্বুর হাত ধরে বলল, বাদ দাও আব্বু, এসব বলে কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে, এখন চলো তো ঘুমাবো। সানিম রুমে এসে শুয়ে পড়ল। আয়ুব খান বেডের এক পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাইলা আগেই আসলির সাথে চলে গেছে। সবাই বাবা মেয়েকে একা ছেড়ে দিয়েছে। এতদিন পরে বাবার আদর পেয়ে সানিম ঘুমিয়ে গেছে। আয়ুব খান মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ কতটা দিন পর মেয়েটা তার পরম শান্তিতে ঘুমোচ্ছে। আয়ুব খানের চোখে ঘুম নেই। দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল টেরই পেলেন না আয়ুব খান। ফজরের আজানে তার ধ্যান ভাঙল। মেয়ের কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে অজু করে টুপি মাথায় দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তার পিছু পিছু ইয়াহিয়া আফাস গেল। ওয়াজেদ খান একটু পরে বের হলো। নামাজ শেষ করে এসে আয়ুব খান দোয়া দুরুদ পড়ে ফু দিলেন মেয়েকে। মেয়েকে এইভাবে শান্তিতে ঘুমোতে দেখে আর ডাকলেন না। নিজের রুমে যেতে নিয়েও থেকে গেল, কারণ হঠাৎ করে তার চোখ যায় সানিমের হাতের দিকে। ভালো করে তাকিয়ে দেখে হাতে কেমন ক্ষত হয়ে রক্ত শুকিয়ে গেছে। আয়ুব খান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই কিচেনে গিয়ে পানি কুসুম গরম করে নিয়ে এলো। পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে হাতের রক্তগুলো পরিষ্কার করে দিল। স্যাফলন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রাতে দেরিতে ঘুমানোর ফলে সবারই উঠতে দেরি হয়েছে। আজ সবাই অফিসেও দেরি করে গেছে। ইয়াহিয়া খান সোফায় বসে ওয়েট করছে সানিমের জন্য। একটু পরে বের হবে। জান ঘুম ঘুম চোখে বসে আছে ডাইনিং টেবিলে। তরুণা বেগম খাবার খাইয়ে দিচ্ছে। জান্নাত বেগম কিচেনে কাজ করছে। একটু পর সানিম নিচে নেমে এলো, সাথে লায়লা ছিল। সানিম আজ কালো ফর্মাল লুকে রেডি হয়েছে, লায়লাও সেম। সানিম আসতে ইয়াহিয়া খান বের হয়ে গেল। সানিম তার মাকে বলল, আম্মু আমি আসছি। সাবধানে যাস।
সানিম মুচকি হেসে বলল, চিন্তা করো না, কিছুই হবে না। আসছি আমি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জান এক ধ্যানে তাকিয়েছিল। সানিম ভুল করেও জানের দিকে তাকায়নি। জানের কিছুই ভালো লাগছে না। জান তার সানশাইনের এই ইগনোর মেনে নিতে পারছে না। জান আর খাবে না বলে উঠে নিজের রুমে চলে গেল। তরুণা বেগম বলল, খাবারটা শেষ করে যা বাপ, এইরকম করলে কি করে চলবে? জান কোনো উত্তর দিল না। জান্নাত বেগম সব কিছু পর্যবেক্ষণ করল। জানের মনে কি চলছে সেই ভালো করে জানে। ইয়াহিয়া খান গাড়ি ড্রাইভ করছে। পাশে বসে আছে সানিম, পিছনের সিটে লায়লা। সানিম তার বাবাইকে বলল, কি হয়েছে বাবাই? কিছুদিন ধরেই লক্ষ্য করছি তুমি কেমন গম্ভীর হয়ে আছো। ইয়াহিয়া খান মুস্কি হাসি দিয়ে বলল, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। সানিম কিছু বলতে গিয়েও থেমে গেল। সব সময় সব কিছু বলতে নেই, বিশেষ করে যে জিনিসটা সে জানে সেটা নিয়ে বারবার প্রশ্ন করা বোকামি। সানিম আবারও বলল, বাবাই, আমাকে আগে এয়ারপোর্টে যেতে হবে, চলো তোমায় আমি নামিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমার ওইখানে কিছু কাজ আছে, আমি কাজগুলো শেষ করি, ততক্ষণে তোরা চলে আয়। ওকে। ঢাকা সেনানিবাস বিমান বাহিনীর সদর দপ্তরে আজ প্রধানমন্ত্রী আসবে। সেখানে উপস্থিত থাকতে হবে ইয়াহিয়া খানকে। সানিম তাকে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। লায়লা গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পরে তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। 11:30 বাজে হাজালের ফ্লাইট ল্যান্ড করার কথা। হাজাল ইমিগ্রেশন করে বের হতে হতে 12টা বেজে যায়। সানিমকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সানিম মুস্কি হাসে। সানিমকে ছেড়ে লায়লাকে জড়িয়ে ধরে। তিনজনই গাড়িতে উঠে বসলো। সানিম ড্রাইভ করছে। কলেজে ঈশা মেহমুদ ক্যাম্পাসে বসে কথা বলছে। ঈশা বলল, চলো না কোথাও থেকে ঘুরে আসি। পারবো না, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা, এখন ঘোরার সময় নেই। প্রেম করার সময় আছে, তাই না? পড়াশোনার ফাঁকেও প্রেম করা যায়, বুঝলে? পড়াটাও হলো, প্রেমও হলো। কিভাবে সম্ভব? এ দেখো, আমরা এখানে দুজন বসে প্রেম করছি, আর তুমি সামনে বই নিয়ে পড়ার ভান ধরে বসে আছো, যাতে কেউ না বুঝে তুমি প্রেম করছো। তো তো অনেক কিছু, আমি পড়াশোনা নিয়ে সিরিয়াস, তোমার মতো ফাঁকিবাজ করি না। আর রইল পড়াশোনার ফাঁকে প্রেম করা যায় কিভাবে? ধরো আমি টানা 2 থেকে 3 ঘন্টা মন দিয়ে পড়লাম, তারপরে একটু রেস্ট নিব, সেই সময়টাতে তোমার সাথে প্রেম করলাম, তাহলে পড়াটাও হলো, রেস্ট নেওয়া হলো, সাথে প্রেম করাও হলো। প্রেমে পড়ছি বলে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকার মতো মানুষ আমি না। ভালোবাসি মানে এই না তার সাথে সারাদিন কথা বলতে হবে। পড়াশোনা বাদ দিয়ে আমি সব দিকে সামলে চলতে জানি। তুমি হয়তো আমাকে পেয়ে সুখে আছো, কখনো কি এটা ভেবে দেখেছো আমি গরিব ঘরের সন্তান? তোমাদের তুলনায় আমরা কিছুই না। এই ভালোবাসার পরিমাণ কি হবে? তোমার বাবা চাচা এমনকি তোমাকে আমার হাতে তুলে দিবে। আমাকে তোমার যোগ্য প্রমাণ করতে হবে। জানি না আমি কতদূর কি করতে পারবো ব্যাপারটা, বাট আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। আমার মন বলছে এই ভালোবাসার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, যা কিছুই হয়ে যাক আমি তোমার হাত ছাড়বো না। মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ঈশা প্রথমে কথাগুলো মজার ছলে নিল। শেষের কথা শুনে মনের ভেতরে ভয় ঢুকে গেল। সে জানে তার বাবা কতটা রাগী মানুষ। এখন সানিম আছে বলে কিছু বলে না। আগে তাদের দুই বোনকে কড়া শাসনে রাখত। মেহমেদ ঈশার মনের অবস্থা বুঝতে পেরে বলল, এসব নিয়ে চিন্তা করো না, যা হবে দেখা যাবে, মন দিয়ে পড়াশোনা করো। ঈশা একটু হাসল, কিন্তু তার মনে সত্যি ভয় ঢুকে গেছে। মেহমুদের হাতটা শক্ত করে ধরল। মেহমুদ ঈশার চোখের দিকে তাকিয়ে ভরসা দিল। ঈশা মেহমুদের দিকে তাকিয়ে মনে মনে বলল, কথা দিলাম, যত ঝড় আসুক না কেন আমি তোমার হাত ছাড়ব না। সব কিছু দুজন একসাথে মোকাবিলা করব। আমি তোমাকে হারাতে পারবো না। মেহমেদ,
খুব ভালোবাসি যে। মিতু ছাড়া আমি তোমার এই হাত কখনো ছাড়বো না, প্রমিস। মেহমেদ ঈশার চোখে চোখ রেখে মনে মনে বলল, বড্ড বেশি ভালোবাসি রে পাগলি, তোরে ছাড়া আমি থাকতে পারবো না। আরও কিছুক্ষণ বসে থেকে যে যার ক্লাসে চলে যায়। সানিম দোকানে বসে বিয়ের কার্ড চয়েস করছে। এত এত কার্ডের মধ্যে কোনটা নেবে সেটা নিয়েই কনফিউজড। বেশিরভাগ মানুষ বিয়ের কার্ড নেয় লাল নয়তো গোল্ডেন। সানিম নিল কলাপাতা কালারের কার্ড। ডিজাইনটা ইউনিক, লায়লার হাজালেরও পছন্দ হলো। দোকানদার বলল, ম্যাডাম, আপনার পছন্দ সত্যি অসাধারণ। সবাই তো লাল, খয়েরি, গোল্ডেন কালারের কার্ড পছন্দ করে, আর ডিজাইনগুলো খুবই নর্মাল। আর আপনি যেটা পছন্দ করেছেন সেটা সত্যি ইউনিক একটা ডিজাইন। সানিম হাসল, তারপর বলল, আমার 1200 কার্ড লাগবে, 8 তারিখে ডেলিভারি দিতে হবে। ওকে ম্যাডাম, পেয়ে যাবেন। সানিম 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল, সাথে বিয়ের কার্ডে লেখার জন্য কনের নাম, ঠিকানা, সব কিছু। দুপুর 1টা। ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা ছেলে 5 জনকে হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো পিটাচ্ছে আর বলছে, আজ তোদের মেরে ফেলবো। মেয়েদের ওড়না ধরে টান মারা, এই হাত দিয়ে ওর ওড়না ধরেছিলি তাই না? বলেই হাতের মধ্যে হকি স্টিক দিয়ে বাড়ি মারে ইমন। চিৎকার করে ওঠে, এই মুখ দিয়ে বাজে কথা বলেছিলি তাই না? দেখ কি করে তোর এই মুখের নকশা পাল্টে দেই। কথাগুলো বলছে আর মারছে। কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। সবাই দেখছে দূর থেকে। 5 জনের অবস্থা খুব খারাপ। ছেলেটা আর কেউ না, জান ইয়ামান খান। কলেজের ভিপি পদে আছে জান। এটা কলেজের শিক্ষক ছাত্রছাত্রী ছাড়া কেউ জানে না। ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা জানে না, জানলে ঈশা জানতে পারত। জানের কারণে এই কলেজে কোনো অন্যায় হয় না। সবাই ভয় পায় জানকে। জানের বিপরীত দলে আছে ইমন আহমেদ, প্লেবয় একটা, সারাদিন মেয়েদের টিজ করে বেড়ায়। জান এত মারে তবুও শিক্ষা হয় না। আজ তো ইমন লিমিট ক্রস করে ফেলেছে। জান যখন ইমনকে শাসাতে আসে তখন রাস্তায় দেখতে পাই ইমন তার দলবল নিয়ে একটা মেয়েকে বাজেভাবে ইফটিজিং করছে। আর কিছু মানুষ তামাশা দেখেছে। এটা দেখে জানের মাথায় আগুন ধরে যায়। হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো পিটায়। জানের কাটা হাত দিয়ে হকি স্টিক জোরে চেপে ধরার কারণে হাত থেকে রক্ত পড়ছে। মেহমেদ আর সাবাস গিয়ে জানকে আটকায়। সাবাস বলে, জান, এবার থাম, তোর হাত থেকে রক্ত পড়ছে। মেহমেদ আর সাবাস জানকে টেনে দূরে সরিয়ে আনলো। ছাড় আমাকে, এদের আজকে মেরেই ফেলবো। কুত্তার বাচ্চাদের এত সাহস, মেয়েদের রাস্তাঘাটে হেনস্থা করে, আর এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এদের ঘরে মা বোন নেই? এতগুলো মানুষ এখানে কেউ এগিয়ে আসেনি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আউট। সবাই মাথা নিচু করে আছে। মেহমেদ বলল, চুপ জান, চুপ, অনেক হয়েছে, এত হাইপার হোস না। মাথা ঠান্ডা করে বস এখানে। মেহমেদ জানকে বসিয়ে মাথায় পানি ঢেলে দিল আর 1 বোতল পানি এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে আর চুপ করে বস এখানে, বাকিটা আমি সামলে নিচ্ছি। সাবাস, এদেরকে হসপিটালের পাঠানোর ব্যবস্থা কর। সাবাস অ্যাম্বুলেন্সে ফোন করে ওদের হসপিটালে পাঠিয়ে দেয়। মেহমদ জানকে নিয়ে একটা ফার্মেসিতে গেল। জানের হাতটা পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিল। ব্যথার ট্যাবলেটও খাইয়ে দিল। জান পুরো ঘেমে গেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এদের পিটিয়ে হাঁপিয়ে গেছে জান। মেহমদ সাবাসকে বলল, সাবাস, তুই এখানে থাক, আমি জানকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওকে, তুই যা, আমি ওয়েট করছি। মেহমদ চলে গেল জানকে বাইকের পিছনে বসে। সাবাস এবার তাকালে মেয়েটার দিকে, যার ওড়না ধরে টান দিয়েছে। সাবাস বলল, তুমি ঠিক আছো? জি ভাইয়া, আমি ঠিক আছি। সাবধানে চলাফেরা করবে। এখন বাড়ি যাও, পারবে নাকি দিয়ে আসবো? মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, তাই সাবাস মেয়েটাকে দিতে গেল। মেয়েটার বাড়ির ঠিকানা অনুযায়ী সাবাস এমপির বাড়ির সামনে পৌঁছে গেল। সাবাস বাইক থামাতেই মেয়েটা নেমে দাঁড়ালো। সাবাস অবাক হয়ে বলল, এটা তোমাদের বাড়ি? মেয়েটা মাথা নেড়ে বলল, জি। আচ্ছা, যাও। মেয়েটা চলে গেল। সাবাসও চলে আসলো।
দুপুর 2টো। সানিম লাইলা হাজাল গিয়ে পৌঁছালো ঢাকা বিমানবাহিনীর সদর দপ্তরে। সানিমকে আসতে দেখে প্রধানমন্ত্রী রেহানা পারভীন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সানিমকে জড়িয়ে ধরলেন। সানিমও হাসি মুখে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইয়াহিয়া খান তো হা করে আছে। সানিম তার বাবাইয়ের দিকে তাকিয়ে চোখ মারল। ইয়াহিয়া খান যা বোঝার বুঝে নিল। মুচকি হেসে মাথা নিচু করে নিল। এখানে এমপি হারুন মোল্লাও ছিল। তার চোখ তো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। সানিমকে তিনি নাতনি হিসেবে পরিচয় করিয়ে দিলেন আর বললেন, সানিমকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন মনে, তাই না? ওকে, আমি ক্লিয়ার করছি। থাইল্যান্ডে আমি একদিন রাতের বেলায় হাঁটতে বেরিয়েছিলাম 2জন মহিলা গার্ড নিয়ে। সাথে আর কোনো গার্ড ছিল না। ছিল না বলতে ভুল, আমি সাথে নিয়ে বের হইনি। একটু নিজের মতো করে সময় কাটাতে চেয়েছিলাম। ওই দিন কিছু সন্ত্রাসী আমার উপর হামলা করে আমার সাথে থাকা মহিলা গার্ড 2জনকে মেরে ফেলে। সেই দিন সানিম হুট করেই কোথায় থেকে এসে আমাকে বাঁচিয়েছিল। সেই থেকে সানিম আমার নাতনি হয়ে গেছে। অনেক দিন দেখা হয় না, তাই এখানে ডেকে নিলাম। সানিম চুপ করে সব কিছু দেখে গেল, কিছুই বলল না। সবখানে সব কিছুই বলতে নেই। প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করলেন। তারপর ইয়াহিয়া খান বক্তব্য দিলেন। একে একে সবাই বক্তব্য দিলেন। লাস্টে সানিমকেও কিছু বলার জন্য অনুরোধ করলেন। চলেন আপনাদের একটা সিক্রেট বলি। প্রধানমন্ত্রী রেহানা পারভীনের সাথে সানিম দেখা করার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু কোনোভাবেই দেখা করতে পারেনি। সেই সুযোগটাই কখনো পায়নি। কিন্তু সানিম তো হাল ছেড়ে দেওয়ার মানুষ না, তাই সে তার পিছনে লোক লাগায়। তার এক ছেলে ছিল, রেহানা পারভীনের ছেলে একজন বড় হার্ট সার্জন। সে কোনো কালেই রাজনীতিতে জড়ায়নি। বউ বাচ্চা নিয়ে থাইল্যান্ডে চলে যায়। রেহানা পারভীনের বাবা দাদা রাজনীতি করত, সেই সূত্রে তার রাজনীতিতে আসা। রেহানা পারভীনের স্বামী ছিলেন রাজনীতিবিদ। সে মারা যায় হার্ট অ্যাটাকে। তারপর থেকে রেহানা পারভীন রাজনীতিতে আসে। তার স্বামী মারা গেছে আজ 30 বছর হয়েছে। তার ছেলের পারভেজের ঘরে 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা বিয়ে দিয়েছে, স্বামী নিয়ে নিউ ইয়র্কে থাকে। বড় ছেলে ডক্টর আর ছোট ছেলে নানুর সাথে বাংলাদেশ থাকে। সেও রাজনীতির সাথে জড়িত। রেহানা পারভীন বছরে 2-1 বার যেত ছেলের কাছে। সেটারই সুযোগ নিয়েছে সানিম। সানিমের লোকেরা তাকে জানায় রেহানা পারভীন থাইল্যান্ড এসেছে ছেলের কাছে 4-5 দিনের জন্য। সানিম তাদের উপর নজর রাখতে বলে। 4 দিন পার হয়ে যায়। সানিম কোনো সুযোগ পায় না। রাত তখন 11টা বাজে। তখন সানিমের ফোনে ফোন আসে। সানিম ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলল, হ্যালো ম্যাম। কি খবর বলো? ম্যাম, উনি বাড়ি থেকে বের হয়েছে সাথে 2জন মহিলা গার্ড নিয়ে। ফলো করো, আর হ্যাঁ, কারো গায়ে যেন একটা টোকাও না লাগে। যা যা বলছি তা মনে আছে তো? জি ম্যাম। ওকে, আমি আসছি। আর যা করবে সাবধানে, মনে থাকে যেন। ফোনটা কেটে দিয়ে সানিম রেডি হয়ে নিল। সময় তখন 12টা ছুঁই ছুঁই। রেহানা পারভীন 2জন গার্ড নিয়ে রাতের বেলায় একটু হাঁটতে বের হয়েছিল। দিনের বেলা এত লোকজন কখন কোন দিক থেকে শত্রু হানা দেবে, তাই রাতে বের হয়েছে। এখানে আসলে প্রায় বের হয়। রাস্তায় কুকুর ছাড়া তেমন কেউ ছিল না। 3 জন যখন ফিরে আসছিল তখনই 5 জন মুখোশ পরা লোক তাদের পথ আটকায়। গার্ড 2জন কিছু বুঝে ওঠার আগেই মাথার পিছনে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। এতে রেহানা পারভীন ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো তার শেষ রক্ষা হবে না। ঠিক সেই সময় বাইক নিয়ে হাজির হয় সানিম। দেখে রেহানা পারভীনকে তার লোক গলায় ছুরি ধরে আছে। সানিম বাইক থেকে নেমে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? কারো কথা শুনে সবাই পেছনে তাকায়। দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 5 জনের মধ্যে একজন বলে, যাই করি না কেন তাতে তোর কি সমস্যা? নিজের রাস্তা মাপ আর আমাকে আমার কাজ করতে দে। তুই ডাকটা হজম হলো না সানিমের। রেগে গিয়ে থাপ্পড় লাগালো আর বলল, তোর সাহস হয় কি করে আমাকে তুই বলার? জানিস কি আমি? আর রাস্তায় বৃদ্ধ মানুষের উপর জুলুম করছিস? তোদের খবর আছে আজ। সানিম 5 জনের সাথে বেশ কিছুক্ষণ মারপিট করে। হুট করে একজন রেহানা পারভীনকে ছুরি দিয়ে আঘাত করতে নিলেই সানিম সেটা ধরে ফেলে, যার ফলে
সানিমের হাতের তালুটা কেটে যায়। সানিম পিস্তল বের করলে তারা পালিয়ে যায়। সানিমের হাত থেকে রক্ত পড়ছে। রেহানা পারভিন এতক্ষণ চুপ করেছিলেন। গুন্ডারা ভয়ে পালিয়ে গেল। জায়গাটা অনেকটা অন্ধকার ছিল। এখানে কোনো আলো ছিল না, কারণ সানিমের লোকেরা আগেই এখানকার ল্যাম্পপোস্টের তার কেটে দিয়েছিল, যার কারণে জায়গাটা খানিকটা অন্ধকার ছিল। এখান থেকে বেশ কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলোয় কিছুটা দেখা যাচ্ছে। সে সানিমের কাছে এসে বলে,